ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন দুরালাপ। স্বাগত জানাচ্ছি আমি শারমিন চৌধুরী। যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে সফল ও জনপ্রিয় প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন যেই অভিবাসীদের প্রকৃতির আশীর্বাদ হিসেবে গ্রহণ করেছিলেন, দ্বিতীয় মেয়াদে ট্রাম্প এসে সেই অভিবাসীদের অভিশাপ হিসেবে দেখছেন, যে কারণে তাদের বিতাড়িত করতে 21টি নির্বাহী আদেশ জারি করেছেন। এছাড়া তিনি অবৈধ অভিবাসীদের অপরাধী হিসেবে গণ্য করে গত 28শে জানুয়ারি স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে ভিসা লটারি কর্মসূচি বন্ধ করা এবং পারিবারিক সূত্রে অভিবাসন সীমিত করা সহ 4 স্তম্ভ নামে একটি অভিবাসন সংস্কার প্রস্তাব উপস্থাপন করেছেন। এতটুকুই নয়, ট্রাম্প যুক্তরাষ্ট্রে বসবাসকারী অবৈধ বা অনিবন্ধিত অভিবাসীদেরকে কিউবার কুখ্যাত গুয়ান্তানামো বেতে আটকে রাখার ভয়ঙ্কর পরিকল্পনার কথাও জানিয়েছেন। গুয়ান্তানামো বে কারাগার নামে পরিচিত এই স্থাপনায় 9/11 হামলার পর থেকে সন্দেহভাজন সন্ত্রাসীদের বন্দী করে রাখছে যুক্তরাষ্ট্র। তার এমন কঠোর পদক্ষেপের মধ্যে জারি আছে দেশব্যাপী অবৈধ অভিবাসীদের গ্রেপ্তার অভিযান। তথ্য মতে, ট্রাম্প ক্ষমতায় আসার পর গত 27শে জানুয়ারি 956 জন অবৈধ অভিবাসীদের গ্রেপ্তারের মধ্য দিয়ে সবচেয়ে বড় অভিযান পরিচালিত করেছে, যে অভিযানে গ্রেপ্তার হচ্ছেন বাংলাদেশিরাও। এ নিয়ে আতঙ্কের মধ্যেই বাংলাদেশের কতগুলো উন্নয়ন প্রকল্পের কাজও স্থগিত করেছেন ট্রাম্প প্রশাসন। অভিবাসন নীতি সহ ট্রাম্পের এরকম সিদ্ধান্তের কতটা ধাক্কা পড়তে যাচ্ছে বাংলাদেশে, এই ধাক্কা সামলে নেওয়ার বিকল্প উপায় কি কোনো আছে? এছাড়া ট্রাম্পের কঠোর অভিবাসন নীতিকে যুক্তরাষ্ট্রের অর্থনীতির জন্য হুমকি বলে দাবি করেছেন দেশটির অর্থনীতিবিদরাই। যদি তাই হয়, তাহলে কেন অভিবাসীদের নিয়ে ট্রাম্পের এই কঠোর নীতি? এসব নিয়ে আলোচনায় আজ দুরালাপে বাংলাদেশ থেকে আমার সাথে যুক্ত আছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ। যুক্তরাজ্য থেকে যুক্ত হয়েছেন সিনিয়র সাংবাদিক সৈয়দ বদরুল হাসান এবং যুক্তরাষ্ট্র থেকে যুক্ত আছেন নিউ জার্সির প্লেন্সবরো কাউন্সিলম্যান ডক্টর নুরুন নবী। স্বাগত জানাচ্ছি আপনাদের তিনজনকেই আজকের দুরালাপে। আমি শুরু করতে চাই আপনাদের তিনজনের কাছ থেকে। মানে আজকে ট্রাম্পের শক্ত অভিবাসন নীতি, সেই অভিবাসন নীতির পরিণতি, প্রভাব এবং বিশেষ করে বাংলাদেশিদের জন্য কতটা শঙ্কার, এই বিষয়গুলো নিয়ে কথা বলবার চেষ্টা করব। শুরু করতে চাই আপনাদের তিনজনের কাছ থেকেই, যে যেই অভিবাসীদেরকে আশীর্বাদ হিসেবে গ্রহণ করেছিলেন আব্রাহাম লিঙ্কন, এখন মানে ট্রাম্প এত কেন কঠোর হচ্ছেন যে তাদেরকে ঠেকাও, তাদেরকে ঠেলে পাঠিয়ে দাও, মানে অভিবাসীদেরকে, এরকম নীতি কেন? ডক্টর নুরুন নবী। ধন্যবাদ আমাকে আপনার এই অনুষ্ঠানে আয়োজন করার জন্য। আপনি ঠিকই উপস্থাপন করেছেন যে কেন সে এত কঠোর হচ্ছে ইমিগ্রেন্টদের উপরে। তার কারণটা হলো, এই দেশে ইমিগ্রেন্টরা এসে দেশের অর্থনৈতিক অবদান রেখেছে, অনেকেই বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জন করেছে, এমনকি রাজনীতির ক্ষেত্রেও তারা অনেক সাফল্য করেছে। যেমন ইন্ডিয়া থেকে প্রায় 12-13 জন কংগ্রেসম্যান নির্বাচিত হয়েছে। তো বিভিন্ন কারণে এই যে ইমিগ্রেন্টদের উত্থান এবং তারা টেকনিক্যালি এডুকেশন ওয়াইজ তারা হাইলি এডুকেটেড, এই সমস্ত কারণে আমেরিকার অর্থনীতিতে যে পরিবর্তন এসেছে, যেখানে টেকনিক্যাল লোকের দরকার, মাস্টার্স ডিগ্রি বা পিএইচডি ডিগ্রিওয়ালা লোক দরকার, সেই সমস্ত জায়গায় সব হলো ইমিগ্রেন্ট। ব্যবসা বাণিজ্যেও অনেক সাফল্য অর্জন করেছে, অনেক বিগ বিগ কর্পোরেশনের সিইও তারা ইমিগ্রেন্ট, ইনক্লুডিং ইন্ডিয়ান অরিজিন। তো এই সমস্ত কারণে আমেরিকার যে রুরাল, যে হোয়াইট আমেরিকান, তারা যেখানে আগে হাই স্কুল পাশ করে ভালো চাকরি করতে পারতো, কম্পিটিশনের জন্য ওই সমস্ত কোম্পানির চলে গেছে বিদেশে, অথবা এখন মডার্ন টেকনোলজির জন্য রিকোয়ার্ড হাইলি টেকনিক্যাল পিপল, তারা সেখানে কম্পিট করতে পারে না। তাদের অর্থনৈতিক অবস্থা একটু উন্নত হয়েছে, অথচ ইমিগ্রেন্ট কমিউনিটি প্রতিবেশী, তাদের অর্থনৈতিক অবস্থা ভালো হয়েছে। এই জন্য তাদের একটা ক্ষোভ ছিল যে ইমিগ্রেন্টের জন্যই বোধহয় তাদের এই অবস্থা। তো ডোনাল্ড ট্রাম্প যখন ইলেকশনে দাঁড়ায় ফার্স্ট টার্মে, তখন এই মনোভাবটাকে সে ইউটিলাইজ করেছে। অর্থাৎ আমেরিকা ফর আমেরিকান, স্পেশালি হোয়াইট আমেরিকান, যদিও সে বলে নাই, তার ক্যাম্পেইনের হিডেন এজেন্ডাই ছিল আমেরিকা ইজ ফর হোয়াইট আমেরিকান, অথবা তার যে স্লোগান ছিল উইল মেক আমেরিকা গ্রেট এগেইন, এইটাই ছিল অন্তর্নিহিত উদ্দেশ্য। এবং প্রথম টার্মে এসে যেমন সাফল্য সে করতে পারে না, দ্বিতীয় টার্মে এসে এই সেন্টিমেন্টটাকে ভালোভাবে ইউটিলাইজ করে এই যে সে তার ক্যাম্পেইনের যে দুটো মেইন বিষয়, একটা হলো অ্যান্টি আমেরিকান, অ্যান্টি ইমিগ্রেন্ট, আরেকটা হলো যে ডাইভার্সিটি, যে
এই দেশে যে অনেকটা ইন্টিগ্রেটেড হয়ে যাচ্ছিল সেটাকে বন্ধ করা, সেই স্লোগান দিয়েই সে ক্ষমতায় এসেছে, ল্যান্ডস্লাইড ভিক্টরি করেছে এবং সে তার কথা রাখছে। সে যেগুলো বলেছিল সেগুলাই ইমপ্লিমেন্ট করতে যাচ্ছে। যেমন প্রথমে এসেই সে শুরু করলো ডিপোর্টেশন অফ দি ইলিগাল ইমিগ্রেন্টস। তো অলরেডি ধরপাকড় শুরু হয়ে গেছে, বাংলাদেশি ইমিগ্রেন্ট এর ভিতরে রয়ে গেছে। কিন্তু এই রেটরিক, আফটার সেটেল ডাউন অফ রেটরিক, এখন লোকের মাথায় চিন্তা হচ্ছে যে এই পলিসির জন্য সোসাইটিতে, ইকোনমিতে কি এফেক্ট হবে। যেমন ধরেন সে একটা সিরিয়াস যে বাই বার্থ এই দেশে যারা জন্মগ্রহণ করতো তারা সিটিজেন হতে পারতো, সেটা সে বন্ধ করে দিয়েছে। কিন্তু সেটাকে হাইকোর্টে চ্যালেঞ্জ করা হয়েছে, সেটা স্থগিত রাখা হয়েছে। কিন্তু এই যে ডিপোর্টেশন, যে যারা ইলিগাল তাদের ছেলেমেয়েরা কিন্তু এই দেশে আছে, তারা যদি মাইনর হয় বা ইয়াং হয়, এই তাদের প্যারেন্টসের অ্যাবসেন্সে তাদের কি হবে? এইটার ব্যাপারে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের কোনো সুনির্দিষ্ট নীতি নেই, এখনও নেই। তারপরে ধরেন এই যে নন ইমিগ্রেন্ট যারা ফ্যাক্টরিতে কাজ করতো, ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন কোম্পানিতে চাকরি করতো, এগ্রিকালচারে চাকরি করতো, এগুলো তো সাধারণত হোয়াইট আমেরিকানরা কাজ করতে চায় না, কারণ মিনিমাম ওয়েজ। তো এই সমস্ত ইলিগাল ওয়ার্কারকে যদি ডিপোর্ট করা হয় তাহলে এগ্রিকালচার ফিল্ডে কি হবে? তারপরে সার্ভিস ইন্ডাস্ট্রি আমেরিকাতে যা আছে সবগুলাই নন ইমিগ্রেন্ট কাজ করে না, সবগুলাই হলো মেইনলি ইলিগাল ইমিগ্রেন্ট অথবা ইমিগ্রেন্ট। তো সেই সমস্ত ইন্ডাস্ট্রিতে কি এফেক্ট হবে? তো এই অর্থনৈতিক প্রভাব, সামাজিক প্রভাব, এগুলোর কনসিকুয়েন্সটা তার পলিসির জন্য কি হবে সেইটা সুনির্দিষ্ট কোনো নীতি এখনও আমরা জানি না। যারা এগুলো গবেষণা করে, যারা সোশ্যাল ওয়ার্কার বা যারা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট, তারা কনসার্ন এবং তারা এটার বিরুদ্ধে প্রতিবাদ শুরু করছে। সো উই হ্যাভ টু ওয়েট অ্যান্ড সি যে জি, তার এই জি। ডক্টর নীতিগুলোর নুরনবী, জন্য কি মানে কি নিশ্চয়ই সেটা এফেক্ট তো হয় বটেই, এই ওয়েট এন্ড দেশে। সি বিষয়টা তো আছেই। এটির প্রভাব নিয়েও আপনি একটু বলছিলেন, আমি আমার বাকি অতিথিদের কাছ থেকেও শুনবো, কিন্তু আপনার কাছে এই প্রশ্নটা রেখে যাই, কারণ বাংলাদেশিদের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা কতটা আছে। আপনি দীর্ঘদিন রাজনীতি করেন এবং দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রে আছেন, এখানকার নাগরিকত্ব আছে। আপনি 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 আসলে আপনার দৃষ্টিতে কিভাবে দেখছেন একটু পরে এটাও শুনবো। আমি ডক্টর ইমতিয়াজ আপনার কাছ থেকেও, মানে কেন এত শক্ত নীতি, এই যে প্রভাবগুলোর কথা বলছেন ডক্টর নুরনবী, এই বিষয়গুলো তো তার কাছেও জানা, মানে তিনিও জানেন, ডোনাল্ড ট্রাম্প জানেন, তার প্রশাসন জানেন। এইরকম একটা শক্ত অবস্থানে যাওয়া কেন বলে মনে হয় আপনার কাছে? ধন্যবাদ। কয়েকটা জিনিস আসলে দেখা দরকার। একটা হলো যে 128 বছর পরে একজন প্রেসিডেন্ট এত বড় ম্যান্ডেট পেয়েছে, এবং শুধু যে হোয়াইট ভোট পেয়েছে তা না। যেহেতু 7টা সুইং স্টেটই এবার রিপাবলিকান হয়ে গেছে, তাতে বোঝা যাচ্ছে যে মাইনরিটিসদের ভোট পেয়েছে। এমনকি উইমেন ভোটও সে বেশি পেয়েছে। আহ, আমার মনে হয় যেটা দেখা দরকার, এবং এখন পর্যন্ত যা বলছে সেটা হলো মূলত ইললিগাল আনডকুমেন্টেড ইমিগ্রেন্টদের কথাই কিন্তু বলছে, কিন্তু বারবার হুম। কিন্তু সে বলছে যে আই এম নট এগেনস্ট লিগাল যারা মাইগ্রেন্টস। এটা একটা ব্যাপার কিন্তু। এবং নূর নবী সাহেব উনিও ওনার কথায় কিন্তু বারবার এসেছে ইললিগাল যারা আছে ইত্যাদি। ইললিগাল ইমিগ্রেন্টস তো সব দেশেই থামাবে। মানে একটা সময় ছিল হয়তো আমেরিকায় কোনো রকমে ঢুকে পড়লেই হয়তো এক সময় লিগ্যাল হয়ে যেতে পারতো, সেটা সে বন্ধ করতে চাচ্ছে। কিন্তু আমি যদি যে কোনো দেশ ধরি, আমি যদি বাংলাদেশের কথা বলি, আমি কি কোনো ইললিগাল ইমিগ্রেন্টস অ্যালাউ করব? মানে উই মাস্ট একদমই না। আস্ক দিস প্রশ্ন, তাই না? আমরা তো অ্যালাউ করব না। তো আমার মনে হয় না সেই জায়গায় তাকে ফল্ট করা যাবে। এটা হলো একটা দিক। আমি যদি এখন পর্যন্ত যা বলছে। দ্বিতীয় যে জিনিসটা খেয়াল রাখতে হবে, মূলত কিন্তু দৃষ্টি হিসপ্যানিক ইমিগ্রেন্টদের, ইললিগাল ইমিগ্রেন্টস যারা দেয়াল টপকিয়ে আসছিল। এবং আমরা ভালো করেই জানি, এবং আমার মনে হয় নলি সাহেবও জানবেন, বদরুল ভাইও জানবেন, যে বেশ কিছু আহ, শহর এলাকা একেবারে হিসপ্যানিক মেজরিটি হয়ে গেছে। মানে অনেকেই বলছে যে ইংরেজি ভাষা হয়তো মাইনরিটি হয়ে যাবে। সো এই হিসপ্যানিক ফ্লোটাকে সে থামাতে চাচ্ছে। তৃতীয় যে জিনিসটা, বাংলাদেশের আনডকুমেন্টেড বিরাট সংখ্যা হবে বলে আমার মনে হয় না। কারণ এত দূর থেকে যাওয়া আছে, হয়তো কোনো এক সময় তো গিয়েছিল।
কিন্তু বড় আকারে আনডকুমেন্টেড বাংলাদেশের আছে আমার মনে হয় না। যারা গেছেন মোটামুটি লিগ্যাল মাইগ্রেশন হিসেবেই তারা আমি গেছেন। স্যার একটা প্রশ্ন এখানে জুড়ে দিতে চাই, যারা লিগ্যাল মাইগ্রেশনে যাচ্ছেন বা বৈধভাবে অভিবাসনে যাচ্ছেন, তাদের উপর কি কোনো প্রভাব আছে? মানে ট্রাম্পের ক্ষমতা নেবার পরে তারা কি কোনোভাবে ইম্প্যাক্টেড হবেন? কোনোভাবেই না। সে তো বারবার বলছে যে যে হুম। আমি লিগ্যাল মাইগ্রেশনের অ্যাগেনস্টে না, আনডকুমেন্টেড ইললিগ্যাল, বারবার কিন্তু সেই শব্দটা ব্যবহার করছে। এখন লিগ্যাল মাইগ্রেন্টসের অ্যাগেন্সে যাওয়ার প্রশ্ন হচ্ছে, সে তো লিগ্যালি সেখানে আছে। সো আমি মনে করছি যে এখন পর্যন্ত কিন্তু তাকে সময় দিতে হবে। যেটা বললাম, ম্যান্ডেটটা তো বিশাল, এটা তো অস্বীকার করলে চলবে না। বিশাল ম্যান্ডেট, এত বড় 128 বছর পরে একজন ম্যান্ডেট করছে। এটা তো হতে পারে না যে যারা ভোট দিয়েছে সবারই মাথা খারাপ হয়ে গেছে, হুম। সবাই একেবারে কি বলা হয় ডোনাল্ড ট্রাম্পের চামের মধ্যে পড়ে গেছে, সেটা হতে পারে না। আর একটা মানে যতগুলো জিনিস আনপ্রেডিক্টেবল, কোনো সন্দেহ নেই, প্রচণ্ড আনপ্রেডিক্টেবল। আমি অস্বীকার করব, মানে অস্বীকার করবো না তার কথার মধ্যে। এবং ওই যে কথার মধ্যে যেই কি বলা হয়, তার যে রেটরিক বলতে পারে, কেউ হয়তো বলতে পারে মিডিয়ার অ্যাটেনশন পাওয়ার জন্য কিছু কিছু বলতে থাকেন, কিন্তু আমি তো তাকে কাজের মাধ্যমে দেখতে চাইবো। যতক্ষণ কাজের মধ্যে যদি আমি দেখি, এখন পর্যন্ত এই কদিনের মধ্যে আমাকে বলতেই হবে যে কতগুলো স্টেপ নিয়েছে সে চিন্তা করতে পারেনি। মানে যেভাবে নেতানিয়াহুকে ধমক দিয়েছে, এটা তো মানে এটা তো অস্বীকার করে চলবে না। তার যে কি বলা হয় নেগোশিয়েটর, যেভাবে ধমক দিয়ে বলছে তোমাকে সাবাতে অফিস করতে হবে, এটা তো আনথিঙ্কেবল, এটা তো অস্বীকার করলে চলবে না। আমি যতই বলি এটাকে বাইডেন করেছিল, করেনি। আমার কথা হচ্ছে যেই জিনিসটা আমি মানে আমাকে কাজের মাধ্যমে দিতে, থামাতে নাও পারতে পারে, হতেও পারে যে সে যেটা রিয়েল স্টেট বলা হচ্ছে গাজাকে, হতেও পারে। যখন হবে তখন আমি মনে করি আমেরিকার জনগণ আবার জেগে উঠবে। মনে রাখতে হবে আমেরিকার জনগণ বড় আকারেই কিন্তু এবার ডেমোক্র্যাটসদের হারিয়েছে, এই কারণে তারা একটা জেনোসাইডের, একেবারে রীতিমতো জেনোসাইডের সাথে কমপ্লিসিট ছিল। এই জিনিসটা খেয়াল রাখলে, আমাকে অস্বীকার করলে তো চলবে না, আমার তো জনগণের সাথে থাকতে হবে। সেই জায়গায় আমি এখনো বলছি, যতক্ষণ আছে ততক্ষণ আমার মনে হয় তার স্টেপগুলো কিন্তু দেখা দরকার। আহ, পরে কি হয় সেটা আমরা জানি না, কিন্তু যদি উল্টাটা যদি হয়, এমন যদি হয় যে লিগ্যাল মাইগ্রেশন অ্যাগেনস্টে চলে গেল, কথা কথা বলছি, আমি মনে করি আমি আমি যথেষ্ট সেই রবীন্দ্রনাথের সেই বিখ্যাত কথা, মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ, আমি এখনো আমেরিকার জনগণের উপরে বিশ্বাস রাখছি। আমি মনে করি তখন তারা আবার জেগে উঠবে। কিন্তু আপাতত ইললিগাল মাইগ্রেশন থামানোর ব্যাপারে আমি মনে করি যথেষ্ট তার যুক্তি আছে, এবং সেটা সব দেশই করবে। জি, ডক্টর ইমতিয়াজ, আপনাকে ধন্যবাদ। যে প্রক্রিয়ায় অবলম্বন করছেন সেগুলোর যৌক্তিকতা কতটুকু সেই জায়গাটিও একটু শুনবো। সৈয়দ বজলুল হাসান, আপনার দৃষ্টিভঙ্গি থেকে আপনি যদি একটু ব্যাখ্যা করেন, এবং সাথে সাথে আপনার কাছেও কি মনে হয় কেমন প্রভাব, আহ, আর যেভাবে পাঠানো হচ্ছে সেটা নিয়েও আমি একটু একটু পরেই আসি, আসলে সেটারও ইম্প্যাক্ট একটু জানতে চাইবো। সৈয়দ বজলুল হাসান, কিভাবে দেখছেন আপনি? না, আমি যেটা দেখছি, প্রথম কথা তো যে আমরা তো অনেকেই বিশ্বের বিভিন্ন দেশে এবং স্বয়ং আমেরিকাতে অনেকেই একটা ধরে নিয়েছিল যে ট্রাম্প এবার দ্বিতীয় মেয়াদের জন্য ফিরে আসতে পারবেন না, কিন্তু তিনি এসে গেছেন। এবং প্রফেসর ইমতিয়াজ যেভাবে বলছিলেন, যেটা বলছেন, খুব দৃঢ়ভাবে, একদম শক্তভাবে শক্তিশালী হিসাবে তিনি এসছেন। এবং আমরা দেখেছি 128 বছরের কথা উঠেছে। এরপরে আমরা এখন দেখছি হাউস অফ রিপ্রেজেন্টেটিভস তার দলের দখলে, সেনেট তার দলের দখলে, হোয়াইট হাউস তো তিনি নিজে নিয়েছেন। এবং যে সুপ্রিম কোর্ট 9 জন বিচারপতিদের মধ্যে 6 জনই একদম আপনার রক্ষণশীল তার পক্ষে। তো এরকম এত শক্তিশালী প্রেসিডেন্ট অন্তত আমাদের জীবদ্দশায় আমরা কিন্তু দেখিনি। হ্যাঁ, ইতিহাস পড়েছি আমরা, ইতিহাস পড়া সেটা একটা কথা, কিন্তু আমরা 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 যারা এই বয়সে আছি, 50 দশকে যাদের জন্ম, আমরা আমেরিকান অনেক প্রেসিডেন্ট দেখেছি, রাষ্ট্রপতি দেখেছি, এত শক্তিশালী প্রেসিডেন্ট দেখিনি। এটা একটা বিষয়। আর এই যে তিনি আসার পর যে যে আপনার যেটা আনডকুমেন্টেড যে ইমিগ্রেন্টস বা মাইগ্রেন্ট যা বলি, তাদেরকে যে বিদেশে নিজ নিজ দেশে পাঠাবে, আমরা দেখলাম যে প্রথমেই তিনি যেটা করলেন, কলম্বিয়াতে তিনি পাঠানোর চেষ্টা করলেন। কলম্বিয়া গ্রহণ করলো না। তো তিনি আবার বললেন যে গ্রহণ না করলে 25% ট্যারিফ ইয়ে করা হবে, তাদের উপর আরোপ করা হবে। তার ফলে আমরা দেখলাম যে কলম্বিয়া কিন্তু দমে গেছে। তো আমরা যে দেখছি এই বিগত কয়েকদিনে, আপনার জানুয়ারি 20 তারিখে তিনি শপথ নিলেন, এরপর থেকে এখন পর্যন্ত তিনি যেভাবে তার দেশটাকে পরিচালনা করছেন এবং পৃথিবীতে তার প্রভাব বিস্তার করার চেষ্টা করছেন, আমরা কিন্তু দেখছি সেটা কিন্তু পৃথিবী মোটামুটি মেনে নিয়েছে।
প্রথম তো একটা ধারণা ছিল যে ট্রাম্পের সাথে অন্যান্য দেশ কাজ করবে কিনা। তো সেটা আমরা দেখছি একে একে করে তারা মেনে নিচ্ছে। আমরা এটাও শুনেছি যে ভারতের প্রধানমন্ত্রী মোদিও নাকি বলছে যদি আনডকুমেন্টেড ভারতীয় থাকে ভারত তাদেরকে ফিরিয়ে নিবে। আর বাংলাদেশের কথা তো বলা হয়েছে কি সংখ্যায় আছে আমাদের এটা বেআইনি ভাবে যদি যেতে হয় আমাদেরকে গ্রহণ করতে হবে, সেটা একটা। কিন্তু আবার যেটা আমরা দেখছি, আমরা কিছুক্ষণ আগে এই অনুষ্ঠান শুরুর আগে কথা বলছিলাম যে ডোনাল্ড ট্রাম্প যেভাবে ক্ষমতায় এসছেন এবং তার যে কার্যকলাপ, যেভাবে তিনি কথাবার্তা বলছেন, সেটা একজন ব্যক্তি হিসেবে বা রাজনীতি আমরা দেখি, রাজনীতি পর্যালোচনা করি বা নিয়ে কথা বলি, তো আমার কাছে যেটা মনে হচ্ছে তিনি এর আগে যত আমেরিকান প্রেসিডেন্ট আমরা দেখেছি, মার্কিন প্রেসিডেন্ট আমরা দেখেছি, তাদের চাইতে একদম আলাদা ধরনের। কারণ আমরা দেখেন উনি যে তার যে অভিষেক অনুষ্ঠানে ইনঅগ্রাল স্পিচ যেটা বলি, সেখানে তিনি সাধারণত এই ধরনের অনুষ্ঠানে যে নতুন প্রেসিডেন্ট যিনি হয় বিদায়ী প্রেসিডেন্টের প্রতি শ্রদ্ধাশীল হন। সেখানে আমরা দেখেছি তিনি সেখানে একটা আপনার ক্যাম্পেইন স্পিচ, মনে হচ্ছে তিনি নির্বাচনী প্রচারাভিযানে নেমেছেন এবং সেখানেই তিনি পরিষ্কার ভাবে বলে দিয়েছেন যে গত 4 বছরে যা কিছু হয়েছে তিনি সব পাল্টে দিবেন। এবং কালকেও দেখলাম এই যে তিনি যে আমেরিকাতে একটা প্লেন দুর্ঘটনা ঘটে গেল, সেখানেও তিনি বাইডেনকে, ওবামাকে তিনি করছেন, বলছেন যে ডাইভার্সিটি, যে ফেডারেল এভিয়েশন এজেন্সিতে FAA সেখানে যে নিয়োগ করা হয়েছে, ডাইভার্সিটির কারণে বিভিন্ন লোক তার মতে যে এদের যোগ্যতা নেই কিন্তু এদেরকে দেওয়া হয়েছে, এই জন্য এই দুর্ঘটনা ঘটেছে। তো এই যে তার কতগুলি মন্তব্য, এটা খুবই খুবই দুশ্চিন্তার উদ্রেক করে আমাদের কাছে। কিন্তু হ্যাঁ, এখন ডোনাল্ড ট্রাম্পের বিষয়টা হচ্ছে আমরা অনেকেই তার সাথে একমত হতে পারি না, তার কথাবার্তা, তার আচার আচরণের কথা হতে পারি না, কিন্তু এই যে যে ইমিগ্রেন্টের বিষয়, আনডকুমেন্টেড ইমিগ্রেন্টের বিষয়, আমরা একটা বলতে পারতাম হ্যাঁ, যে হয়তো যদি একটা ব্যবস্থা নিতেন, তিনি বলতেন ঠিক আছে যারা আনডকুমেন্টেড বেআইনিভাবে এখানে আছে তো তারা যাতে আইনিভাবে থাকতে পারেন, সেটা একটা পদক্ষেপ নিতে পারতেন। সেটা তিনি নিচ্ছেন না। কিন্তু যেহেতু তিনি নিচ্ছেন না, আমরা এটা সমালোচনা করতে পারি না। এটা তার দেশ, তার দেশের নিয়ম আইন আছে, সবকিছু আছে। এখন তিনি বিদেশে পাঠাবেন, নিজ নিজ দেশে এদেরকে পাঠাবেন, সেটা এখন কিভাবে পাঠাবেন, কতগুলি দেশ তাদেরকে গ্রহণ করবে, আর যেসব দেশে পাঠাবেন, যেমন আমাদের দেশের কথা বলি, বাংলাদেশের কথা বলি, আমাদের তো বাংলাদেশের অর্থনৈতিক সমস্যা আমাদের নিজেরই আছে দেশে। এরা ফিরে এলে, যে আমরা যেমন দেখি যখন মধ্যপ্রাচ্য থেকে অনেক আমাদের যারা শ্রমিক আছেন ওরা যখন ফিরে আসে, আমাদের একটা দুশ্চিন্তা হয় এদেরকে কিভাবে আবার এদেরকে কোন কাজে আমরা নিয়োগ করতে পারবো। তো ফিরে এলে, আমাদের দেশে ফিরে এলে কি হবে। আরেকটা হচ্ছে এই যে তিনি গুয়ান্তানামোর কথা উল্লেখ করেছেন, সেখানে 30,000 এই আপনার ইলিগাল ইমিগ্রেন্ট যারা আছেন তাদেরকে তিনি রাখবেন। তো এই কতগুলি সমস্যা চিন্তার উদ্রেক করে। এবং আমি যেটা মনে করি যে ট্রাম্প এসছেন, মার্কিন জনগণ তাকে ভোট দিয়েছেন এবং মার্কিন জনগণের যে চিন্তাধারায়, রাজনৈতিক চিন্তাধারায় একটা বিরাট পরিবর্তন এসছেন ট্রাম্পের ফিরে আসাতেই তা বোঝা যাচ্ছে। কিন্তু এটাও বলতে হবে যে আগামী 4টি বছর কিন্তু শুধু আমেরিকার জন্য না, গোটা পৃথিবীর জন্য একটা চিন্তার বিষয়। গোটা পৃথিবীটা পরিবর্তন হয়ে যাবে। নেটোকে কিভাবে দেখছেন, ইউরোপিয়ান ইউনিয়নকে কিভাবে দেখছেন, চীনের সাথে তার সম্পর্ক কি, পুতিনকে তিনি বলেছেন যুদ্ধ থামাতে, আর নেতানিয়াহুর তো কথা বলা হলো। তো এই বিষয়গুলো দেখতে হবে। তিনি অনেকগুলো বিষয়ের দিকে আপনি দৃষ্টিপাত করছেন, যে অনেকগুলো বিষয় দেখার আছে। আমার একটা বিরতির সময় হয়ে গেছে, আমি বিরতির পরে ফিরবো। আপনি যেটি বলছেন যে এই বাংলাদেশে যদি ইমিগ্রেন্টরা ফিরে, যারা আনডকুমেন্ট বা আনরেজিস্টার্ড হিসেবে যুক্তরাষ্ট্রে আছেন, বাংলাদেশের জন্য কেমন হবে, বাংলাদেশি যারা আসলে যুক্তরাষ্ট্রে আছেন তাদের মধ্যে কোনো শঙ্কার কারণ আছে কিনা, আমি ডক্টর নুর নবী আপনার কাছে এই প্রশ্নটি রেখেই বিরতিতে যাচ্ছি। ফিরছি দুরালাপে। ফিরে এলাম দুরালাপে।
আমি ডক্টর নুরুন নবী আপনার কাছে যে প্রশ্নটি করেছিলাম যে যতটা জানতে পারছি, মানে আরেকটু প্রশ্নের সাথে একটু যোগ করে দিই যে যদি ভুল না করি 11 মিলিয়নের মতো অবৈধ অভিবাসী আছে যুক্তরাষ্ট্রে। বাংলাদেশিদের সংখ্যা কেমন তার একটা ধারণা আছে কিনা বা দিতে পারেন কিনা আমাদেরকে? তারা মানে এখানে যারা নথিহীন ভাবে আছে যুক্তরাষ্ট্রে, তাদের মধ্যে কেমন, তাদের প্রতিক্রিয়া কেমন, তাদের মধ্যে কি শঙ্কা কাজ করছে কিনা? আহ, একটু যদি আপনার কাছ থেকে শুনতে। ধন্যবাদ। বাংলাদেশি ইলিগাল ইমিগ্রেন্টদের সংখ্যা খুব একটা বেশি না কম্পেয়ার টু আদার কমিউনিটি। যেমন ধরেন ইন্ডিয়ানদের ইলিগাল ইমিগ্রেন্টের সংখ্যা 18,000-এর মতো। সেই তুলনায় আমার মনে হয় নিউ ইয়র্কে সোফারে প্রথম কয়েকদিনে 4-5 জন অ্যারেস্ট হয়েছে। তো এটা খুবই নগণ্য। কিন্তু আমি একটা ব্রডার কোশ্চেনের আনসার দিতে চাই, যেটা আগে একটু আলোচনা হলো। সেটা হলো যে একটা কথা আছে, যদি কোথাও স্মোক দেখা যায় সেখানে আগুন আসতে পারে, এটা আমরা সবাই জানি। তো যেভাবে ডোনাল্ড ট্রাম্পের 4 বছরের রাজত্ব বা শাসন শুরু হলো, এটা শঙ্কার যথেষ্ট কারণ আছে। কারণ আমরা এতক্ষণ আলোচনা করছিলাম যে ইলিগাল ইমিগ্রেন্টদেরকে ডিপোর্ট করা হচ্ছে, কিন্তু না, লিগাল ইমিগ্রেন্ট যারা বাই বার্থ এদেশের সিটিজেন, তাদের বিরুদ্ধে তাদেরকে ডিপোর্ট করার দেওয়া, তাদের সিটিজেনশিপ ক্যান্সেল করে ডিপোর্ট করার কথা ছিল। ভাগ্যক্রমে হাইকোর্ট সেটা বন্ধ করেছে, বাট ইট উইল বি লিগাল প্রসেস। আর ইমতিয়াজ সাহেবের যে কমেন্ট, সেখানে আমি অ্যাড করতে চাই যে এই দেশে ডোনাল্ড ট্রাম্প ল্যান্ডস্লাইড ভিক্টরি পেয়েছে, নট নেসেসারিলি অন ওয়ান ইস্যু। শুধু সাদারাই ভোট দেয় না, এটা মাল্টি যে সমস্ত ইস্যু আছে সেই সমস্ত কারণে কম্বাইন হয়ে তার এই ল্যান্ডস্লাইড ভিক্টোরি। যেমন মুসলমানরা ভোট দিয়েছে অ্যান্টি মুসলিম বা অ্যান্টি মিডল ইস্টের যে বাইডেনের যে পলিসি তার বিরুদ্ধে, বা ব্ল্যাকরা ভোট দিয়েছে কারণ ওবামা কি বলে, ওবামা যেভাবে প্রমিস করে ক্ষমতায় এসেছিল, সে এসে ব্ল্যাকদের ইন্টারেস্ট দেখেনি। তারপরে বাইডেনও এটাকে একটা ইস্যু মনে করেনি। কমলা হ্যারিস যখন ক্যাম্পেইন করেছিল, সেও গ্যারান্টেড ধরে নিয়েছিল যে ব্ল্যাকরা তাদেরকে ভোট দিবে। কিন্তু এডুকেটেড ব্লাড দ্বারা স্মল বিজনেস ওনার, তারা কিন্তু ইলেকশনের আগে জানিয়ে দিয়েছিল যে তাদের ভোট কি বলে ডেমোক্রেটিক ক্যান্ডিডেট পাবে না। তো এই মাল্টি ইস্যুতে বিভিন্ন লোক তাদের দৃষ্টিকোণ থেকে ভোট দিয়ে এই ল্যান্ডস্লাইড ভিক্টরিটা সে পেয়েছে। কিন্তু এটা একটা ডেঞ্জারাস ব্যাপারটা হলো যে সে এখন কংগ্রেস, সিনেট, ন্যাশনাল জেনারেল ভোট সব কিছুতেই তার ল্যান্ডস্লাইড ভিক্টরিতে হি মে বিকাম এ ইম্পেরিয়াল প্রেসিডেন্ট। সে ডেমোক্রেটিক যে ভ্যালু সেগুলো সে মানছে না। যেমন ক্ষমতায় এসেই সে তার বিরুদ্ধে স্টেট ডিপার্টমেন্ট, তারপরে জাস্টিস ডিপার্টমেন্টের যে সমস্ত এমপ্লয়ি তার করাপশনের ইনভেস্টিগেট করেছিল, সবাইকে সে ফায়ার করে দিয়েছে। তো এটা তো আমেরিকানের ট্রেডিশন না। তারপরে এই যে জানুয়ারি 6-এ যে ঘটনাটা ঘটলো, এটা একদম চোখের সামনে অন ক্যামেরা হি ইনসাইটেড দিস রায়ট। এবং তারা যে কংগ্রেস, এই দেশের যে ডেমোক্রেটিক প্রসেস, যে ভোটে যে নির্বাচিত হবে তাকে কংগ্রেস অনুমোদন করবে, সে প্রেসিডেন্ট হবে। এইটাকে বন্ধ করার জন্য যে ষড়যন্ত্র করেছিল, পুলিশ অফিসারকে মেরেছিল, এটা একটা রাষ্ট্রদ্রোহী ঘটনা। এর পেছনে তার ইন্ধন ছিল, যদিও সেটা প্রমাণ করতে পারে নাই। কিন্তু যারা এই ক্রিমিনাল ঘটনা ঘটিয়েছিল তাদের বিরুদ্ধে এভিডেন্স আছে, সেই হিসাবে তাদের শাস্তি হয়েছিল। এবং এর ভিতরে 2-3 গ্রুপ ছিল, সাম ব্রাদার্স কি নামে, তাদের যা শাস্তি হয়েছিল সবাইকে সে ছেড়ে দিয়েছে। এই আমেরিকার ইতিহাসে তো এই রুল অফ লর যে একটা ট্রেডিশন, নিক্সনকে পদত্যাগ করতে হয়েছিল এই রুল অফ ল এর জন্য। ডোনাল্ড ট্রাম্প এসে সেটা বাতিল করে দিল। কাজেই ডোনাল্ড ট্রাম্পের অ্যাডমিনিস্ট্রেশন নেক্সট 4 ইয়ার্সে যে সমস্ত কাজ করবে তার কনসিকুয়েন্স কী হবে আমরা জানি না। সারা জাতি শঙ্কিত। এবং প্রফেসর সাহেব যেটা বললেন যে লেট আস ওয়েট অ্যান্ড সি, আমি ওয়েট অ্যান্ড সি করতে চাই না। কারণ রাজনীতিতে এবং যুদ্ধে সবসময় প্রিএমটিভ ভাবে যদি সিদ্ধান্ত বা স্টেপ না নেওয়া হয়, পরাজয়ের কারণ আছে। সেই জন্য এখনই যে সমস্ত জিনিসগুলো আমরা মনে করি জাতির জন্য ক্ষতিকর, যেগুলো সংখ্যা, সেগুলো এখনই রেজ করতে হবে, এখনই আলোচনা করতে হবে। যেমন বাই বার্থ সিটিজেনের বিরুদ্ধে তার যে ক্যান্সেলেশনের যে অর্ডার ছিল, সেটার জন্য কোর্টে
যেতে হয়েছে। যেখানে আমরা স্মোক দেখব সেখানেই হুম, আমাদের স্টেপ নিতে হবে, সেটা লিগালি হোক, সেটা রাজনৈতিকভাবে আন্দোলনেই হোক। তা না হলে সে যে সমস্ত কথা বলেছে, যে যদিও কি বলে ক্যাম্পেইনের সময় ওটা অনেকেই মনে করেছে যে রেটরিক, যেমন বলছে আমাকে এবার যদি তোমরা নির্বাচিত করো তাহলে আর তোমাদেরকে ভোট দিতে হবে না, ইলেকশন করতে হবে না, অর্থাৎ হি উইল বিকেম এ প্রেসিডেন্ট ফর লাইফ। এগুলো সে রেটরিকে বলেছে, কিন্তু তার যে ক্ষমতা এখন, সে ইচ্ছা করলে এগুলো বাস্তবায়িত করতে পারে, এবং বাস্তবায়িত করতে করতে গেলে তখন যে আন্দোলন করে, যে এনার্জি দিয়ে এটাকে স্থগিত করতে হবে বা ক্যান্সেল করতে হবে, সেটা অনেক দূর যেতে হবে। তার চাইতে বরং এখনই যদি আমরা উই রেইজ দিস রেড ফ্ল্যাগ, যে ডোনাল্ড ট্রাম্পের এই কাজগুলো জাতির জন্য ক্ষতি হতে পারে, বিশ্বের জন্য ক্ষতি হতে পারে। আপনি যেমন মনে করছেন মুসলমানরা সেটি ভোট সেটি দিয়েছে পজিটিভ একটা বিষয় বয়ে আনতে পারে। বাইডেনের, ধন্যবাদ ডক্টর নুর নবী। আমি জি কে ক্ষমতা নিয়ে কি বললো, যে গাজার সমস্ত প্যালেস্টাইনদেরকে অন্য দেশে পাঠাতে হবে, এটা একটা সুন্দর রিয়াল স্টেট প্রপার্টি, এটাকে ওইভাবে ডেভেলপ করতে হবে হুম, প্যাকিস্তানের জন্য। দিস ইজ মোর ডেঞ্জারাস দেন বাইডেন যে যুদ্ধ করেছে তার জন্য। অর্থাৎ বাইডেন অ্যাটলিস্ট জি বলেছে টু স্টেট সলিউশন। ডোনাল্ড ট্রাম্প যে পলিসি নিয়েছে সেটা হলো যে ওয়ান স্টেট সলিউশন, দ্যাট ইজ ইসরায়েল উইল বি দি সুপ্রিম সুপার পাওয়ার ইন দি মিডল ইস্ট, প্যালেস্টাইন ইস্যু চিরতরে বন্ধ করা হবে। ধন্যবাদ। ডক্টর নুর নবী, ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। ডক্টর ইমতিয়াজ, আপনার কাছ থেকেও একটু মানে যে বিষয়টা আমি জিজ্ঞাসা করছিলাম বাংলাদেশিদের উপর প্রভাবটা আমি একটু বিশেষ করে জানতে চাই, বাংলাদেশের উপর প্রভাবটা আমি জানতে চাই। এবং আপনি বলছিলেন যে ডোনাল্ড ট্রাম্প যা করছেন এখানে আপনি ফল্ট দেখছেন না, অবৈধ অভিবাসন সম্পর্কে তিনি এই সিদ্ধান্ত নিতেই পারেন। আমি একটু প্রক্রিয়া নিয়েও আপনার কাছ থেকে জানতে চাই যে যেভাবে কিছু কিছু খবর দেখা যাচ্ছে হাত পা বেঁধে প্লেনে তুলে দেওয়া হচ্ছে, আহ, এবং পুরোটা সময় তারা প্লেনের মধ্যে হাত পা বাঁধা অবস্থায় থাকছেন, একদম সেনাবাহিনী নামিয়ে দিয়েছেন অবৈধ অভিবাসীদেরকে ফেরত পাঠাতে, এবং যে গুয়ান্তানামো বের কথাটা আপনারাও আলোচনা করছিলেন, কুখ্যাত গুয়ান্তানামো বে কারাগারে তাদেরকে রাখার সিদ্ধান্ত হচ্ছে, এগুলোর আসলে কেমন বার্তা যাচ্ছে বিশ্বে? এগুলো কি মানে যথাযথভাবে হচ্ছে বলে আপনি মনে করেন? কয়েকটা প্রশ্ন ডক্টর ইমতিয়াজ। হ্যাঁ, আমেরিকার জন্য এটা ব্যতিক্রম না। আসলে আমরা হয়তো ভুলে যাই যে আমেরিকা আফগানিস্তানে কি করেছে। আমরা আসলে ভুলে যাই আমেরিকা ইরাকে কি করেছে, ইরাকের যে প্রিজনার দের কিভাবে ট্রিট করেছে। আমরা আসলে ভুলে যাই যে আমেরিকা ভিয়েতনামে কি করেছে। মানে জিনিসটা হলো যে এমন একজন প্রেসিডেন্ট এসেছে, সে নিজে এগুলো কিন্তু রীতিমতো মাঝে মাঝেই বেফাস করে বলেন কিনা জানি না, কিন্তু যেই প্রেসিডেন্ট জেফ্রি স্যাচের মতন একজন কি বলা হয় স্কলারের পুরো কথা টুইটের মধ্যে প্রকাশ করলো, এটা তো একটা বিশাল, আমি মনে করি কি বলা হয় বিষয়। এটা যদি ডেমোক্র্যাট কোনো প্রেসিডেন্ট করতো তাহলে তো বিশাল হইচই হতো। জেফ্রি স্যাচ প্রচণ্ড র্যাডিক্যাল বলা চলে, এবং খুব স্পষ্টভাবে র্যাডিক্যাল, প্রচণ্ডভাবে অ্যান্টি ইসরায়েলি পজিশন, প্রচণ্ডভাবে প্রো চায়না পজিশন। তারই ভাষণ সে কিন্তু তার এক্সের মধ্যে সে শেয়ার করলো। এটা দেখা দরকার, যে আমি মানতে রাজি আছি ইজ ভেরি আনপ্রেডিক্টেবল, কিন্তু মনে রাখতে হবে যে যেই আমেরিকা, সে বারবার বলছে মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন, তার মানে হচ্ছে যে আমেরিকা ইজ নট গ্রেট অ্যাগেইন। মানে একটু কথাটা আমাকে তো মানে বুঝতে হবে যে সে কি বলতে যাচ্ছে। এবং সে বলেছে তার ইনোগ্রেশন ভাষণে যে টুডে এই আমেরিকার ডিক্লাইন উইল স্টপ ফ্রম টুডে। তার মানে এতদিন আমেরিকার ডিক্লাইন যাচ্ছে, এটাই তো স্বীকার করছিল না আমেরিকার কোনো প্রেসিডেন্ট। মানে ইন্টারেস্টিং। কিন্তু ঠিক একইভাবে সে বলছে নেটোকে, নেটোর মেম্বারদের বলছে যে তোমাদের 5% দিতে হবে। কিন্তু কেউ চিন্তা করছে না যে নেটোর মেম্বাররা যদি 5% দেয়, তার মানে হচ্ছে তার প্রতিটি দেশের 5% ক্ষমতা বাড়বে নেটোতে, কমবে তো না। যদি 2% দেয় তাহলে এক ধরনের ক্ষমতা, যদি 5% দেয় তাহলে আরেক ধরনের ক্ষমতা। ঠিক একইভাবে ডব্লিউএইচওতে কি করলো, 12 হয়ে গেল। এবং কি বলল যে চীন তো এখন অনেক তার সমৃদ্ধ, চীন, চীন কেন বেশি দিবে না। চীন যদি বেশি দেয় ডব্লিউএইচওতে, চীনের অংশ বেড়ে যাচ্ছে ডব্লিউএইচওতে, তার ডাইরেক্টরশিপও বেড়ে যাবে। তার মানে মানে আনউইটিংলি আমি বলবো, বা উইটিংলি হতে পারে, সে একটা মাল্টিপোলার ওয়ার্ল্ডকে স্বীকার করে নিচ্ছে।
এবং সে দাভোসে যে ভাষণটা দিয়েছে সেটা ভেরি ইন্টারেস্টিং, কিন্তু খেয়াল করেছেন কিনা আমি জানি না। সে দাভোসে বলছে যে আমি পুতিন এবং শি জিনপিং এর সাথে বসে, এই তিনজন বসে আমি পৃথিবীর ডিনিউক্লিয়ারাইজেশন করব। আমাকে বলেন কোন প্রেসিডেন্ট আমেরিকার এই সময় বলেছে? আমরা ওই নিক্সন কিসিঞ্জারের সময় শুনেছিলাম সেই কি বলে সল্ট 1 অ্যান্ড সল্ট 2, মাঝখানে তো একেবারে হারিয়ে গিয়েছিল। এবং সে বলছে, একা না, সে বলছে যে আমি শি জিনপিং এবং পুতিনের সাথে বসে আমরা তিনজন মিলে পৃথিবীকে ডিনিউক্লিয়ারাইজ করব, কারণ বলছে যে নিউক্লিয়ার ওয়েপন্স হলো ওয়েস্টফুল, আনথিঙ্কেবল। আমি তো মনে করি যে তার দাভোসের ভাষা অনেকেই অন্যভাবে দেখেছে। আমি এই যে লাইনটুকু বললাম, এই লাইনটা আপনারা বারবার শুনবেন, দেখবেন যে ভেরি ইন্টারেস্টিং। আমেরিকার প্রেসিডেন্ট এতদিনে বলেনি, এখন সে করবে কিনা আমরা জানি না, কিন্তু যতটুক করছে সেইটা পর্যন্ত আমি রাখবো। কারণ একজন পলিটিশিয়ান সে অনেকভাবে কথা বলেই, কেউ ভাবতে পারেনি নেতানিয়াহুকে এভাবে রীতিমতো ধমক দিয়ে করবে। এবং শুধু তাই না, তার নেগোসিয়েটর কিন্তু আজকে খুব সময় 15 বছর পরে একজন আমেরিকান গাজার ভিতরে ঢুকেছে। এখন আপনারা বলতে পারেন সে রিয়েল স্টেট করার জন্য ঢুকেছে। রিয়েল স্টেট করতে গেলে একজন মানে নেগোসিয়েটরকে গাজার মধ্যে ঢুকতে হয় না। তার মানে জো বাইডেন এত বছর করে কতবার গেছে ইসরায়েলে, একবারও গাজার মধ্যে যায়নি। এটা তো অস্বাভাবিক। সেইখানে আমি এখন পর্যন্ত বলবো যতটুকু করছে, আমাকে তো মনতে হবে 6 ফায়ার তো হয়েছে, মানে 90 জন প্যালেস্তানিয়ান তো মুক্তি পেয়েছে। 90 জন, তার মধ্যে নামি দামি প্যালেস্তানিয়ান আছে, মুক্তি তো পেয়েছে। তা আমাকে ওইটাই দেখতে হবে আপাতত। সেই জন্য আমি বলছি যে আমি কেস বাই কেস যাব। কি বলছে না বলছে সেই ধরনের প্রেসিডেন্ট হয়তো হবে না। অনেকেই ভদ্রভাবে কথা বলেছেন, ওবামা বহু ভদ্র কথা বলেছেন কিন্তু যুদ্ধের মধ্যে চলে গেছেন। বাইডেন অনেক ভদ্র কথা বলেছেন, রীতিমতো জেনোসাইড করে বসেছেন। সেই জায়গা থেকে আমরা একজনকে দেখছি যে তার ইনোগ্রেশনে বলছে যে আমি যুদ্ধ চাই না, স্পষ্ট বলছেন যে আই উইল স্টপ অল ওয়ার্স। করতে পারবে কিনা আমরা জানি না, কিন্তু আমার কথা হচ্ছে এখন পর্যন্ত যতটুকু হয়েছে, আজকে যদি 90 প্যালেস্তিনিয়ান যদি মুক্তি না পেত, মানে খুব আনফর্চুনেট যে আমাদের পত্রিকা, বাংলাদেশের পত্রিকা এই 90 জন প্যালেস্তানিয়ানের কোনো ছবিও দেয়নি। ভেরি আনফর্চুনেট। এটা তো বলাই যাচ্ছে যে কোত্থেকে তাহলে পয়সা আসছে বা কেন তারা এত শঙ্কিত। মানে 90 জন প্যালেস্তানিয়ান মুক্তি পেয়েছে তো বিশাল খবর। নামি দামি প্যালেস্তানিয়ান আছে, কারো ছবি আমি এখন পর্যন্ত দেখিনি আমাদের মিডিয়াতে। এটা মানে ভেরি আনফর্চুনেট আমি মনে করি। যার জন্য আমার মনে হয় যে আমি কেস বাই কেস যাব। যদি, আমি আবার বলছি, যদি সে উল্টো পথে যায়, আমি মনে করি আমেরিকার জনগণ যথেষ্ট সচেতন। তারা তখন তারা ভিয়েতনাম যুদ্ধ তারা থামিয়েছে এক সময়, এটাও মনে রাখতে হবে। মানে যুদ্ধ তো ভিয়েতনাম এমনি থামেনি, আমেরিকার জনগণই থামিয়েছে বলতে গেলে। সেই জায়গায় আমি যদি দৃষ্টি দেই, তাহলে আমার মনে হয় যে এই যে 128 বছর পরে একজন প্রেসিডেন্ট এত বড় একটা ম্যান্ডেট পেল, নিশ্চয়ই কিছু কারণ আছে। সে পারবে কিনা সেটা আমি এখন কেমন করে বলবো? আমি তো আর ভবিষ্যৎবাণী নিয়ে তো আর বসে নেই। নিশ্চয়ই ডক্টর ইমতিয়াজ, আপনাকে ধন্যবাদ। কিন্তু তবুও আমরা আসলে ভবিষ্যৎ বা এই সব বক্তব্য কতটা কার্যকর হবে, কতটা প্রভাব রাখবে এই বিষয়ে ভবিষ্যতের আলোচনাটাই আমরা করতে বসি। আমি সৈয়দ বদরুল হাসান, আপনার কাছে আসলে এটি যে যা বলছেন তিনি, ভবিষ্যৎ নিশ্চয়ই বলা যায় না, কিন্তু তিনি যা বলছেন তার কতটা বাস্তবায়নযোগ্য এর আগের মেয়াদের এক্সপেরিয়েন্স থেকে সাথে তুলনা করে যদি বলেন, যদিও এবারে তার ম্যান্ডেট অনেক বেশি গত মেয়াদের চাইতেও, কতটা তার যা বলছেন তার কতটা বাস্তবায়ন তিনি আসলেই করবেন বলে তিনি মনে করছেন বলে আপনি ভাবছেন, এবং তার কতটা আসলে বাস্তবায়ন যোগ্য বলেও মনে করেন? আমি কিন্তু ব্যক্তিগতভাবে ট্রাম্পের যে আগামী 4টি বছর এ নিয়ে খুবই শঙ্কিত। কেন, আমরা অনেকেই আশা করেছিলাম যে তিনি তার প্রথম মেয়াদে 4 বছর আগে যেভাবে তিনি তার রাষ্ট্র পরিচালনা করেছেন, হয়তো এই 4 বছরের মধ্যে একটা গ্যাপের মধ্যে তিনি হয়তো ভালো নতুন চিন্তা ভাবনা করেছেন এবং অন্যভাবে দেশটা পরিচালনা করবেন। কিন্তু এখন আমরা দেখছি যে 4 বছর আগে যে ধরনের কথাবার্তা তিনি বলতেন, 4 বছর এখন তিনি আরো কঠোরভাবে তিনি কথাবার্তা বলছেন। তো এই জন্য আমি শঙ্কিত জন্য যে আগামী 4টি বছর শুধু আমেরিকার জন্য না, গোটা পৃথিবীর জন্য একটা অনেকটা সমস্যার সৃষ্টি করবে। যেমন আমরা দেখি যে ব্রিটেনের যে নতুন অ্যাম্বাসেডার পাঠিয়েছেন বা পাঠাচ্ছেন পিটার ম্যান্ডেলসন, তাকে নিয়ে তার পার্টি, রিপাবলিকান পার্টি, কিন্তু তাদের অনেক প্রশ্ন আছে। এখন দেখা যাচ্ছে ব্রিটিশ সরকার তাকে ডোনাল্ড ট্রাম্পকে খুশি করার জন্য
তারা কথাবার্তা বলছেন। ডেভিড ল্যামি, ফরেন সেক্রেটারি, তিনি ট্রাম্পের বিরুদ্ধে অতীতে অনেক কথা বলছেন, তিনিও এখন নরম সুরে কথা বলছেন। তো ব্রিটেনের একটা সমস্যা আছে, মানে কিভাবে ট্রাম্পের কাছে তারা যেতে পারে, ট্রাম্পের কনফিডেন্সটা তারা আনতে পারে। তারপর আমাদের ক্যানাডার সাথে তিনি তো জাস্টিন ট্রুডোকে বলে দিয়েছেন, গভর্নর ট্রুডো, এবং ক্যানাডাতে 25% ট্যারিফ আরোপ করবেন, মেক্সিকোতে 25% ট্যারিফ আরোপ করবেন, রাশিয়ার সাথে তো একটা সমস্যা আছে, যদিও অতীতে তিনি পুতিনের বন্ধু ছিলেন, এবার তিনি পুতিনের বন্ধু থাকেন কিনা সেটা একটা দেখার বিষয়। তো আমার যেটা মনে হয় যে তিনি ম্যান্ডেট ঠিকই পেয়েছেন। আমেরিকার অন্য অনেক প্রেসিডেন্ট আমরা এতদিন তো আমরা বহু প্রেসিডেন্ট আমরা দেখেছি। তো এই যে ম্যান্ডেটের কথা যদি বলি, ম্যান্ডেট তিনি পেয়েছেন, কিন্তু তার যে আচার আচরণ, কথাবার্তার মধ্যে, এটা কিন্তু যে আমি যেটা বলবো, যে ইংরেজি শব্দটা যদি ব্যবহার করি, আনপ্রেসিডেন্সিয়াল। উনি যে কথাবার্তা বলেন, আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন, কিন্তু প্রেসিডেন্ট সুলভ তিনি মন্তব্য কখনো করেন না, কথাবার্তা বলেন না। তো যেটা ভয়টা হচ্ছে, এখন আমরা কি একটা প্রশ্ন করবো, তিনি যে আমেরিকার সংবিধান আছে, তিনি কি সাংবিধানিক স্বৈরতন্ত্র তৈরি করবেন, মানে কনস্টিটিউশনাল অথরিটেরিয়ানিজম? তিনি তো যার সাথে কথা বলছেন, আমেরিকার ভেতরে কথা বলছেন, বিশ্বের অন্যান্য নেতা সম্বন্ধে কথা বলছেন, ধমকের সুরে কথা বলছেন। তার মধ্যে কিন্তু আমি ওই যে ট্রাম্পের মধ্যে, হ্যাঁ, বাইডেন, ওবামা বলেন, ক্লিন্টন বলেন, এর আগে জনসন, কেনেডি, নিক্সন, সব, তাদের মধ্যে কিন্তু একটা যে ফরেন পলিসি, পররাষ্ট্র নীতির বিষয়ে তাদের একটা পরিষ্কার ধারণা ছিল, এবং আমরা সবাই জানতাম তাদের যে অ্যাডভাইজার, তাদের যে মন্ত্রী পরিষদ, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, তাদের যে ব্যাকগ্রাউন্ড আমরা জানতাম। কিন্তু ট্রাম্প এসে তার সাথে যে তার মন্ত্রিসভায় যে ধরনের লোক নিয়োগ দিয়েছেন, এরা কিন্তু তার মতোই ব্যক্তি, কিন্তু আমরা যে তার পররাষ্ট্রনীতি, তার ডিপ্লোমেসি সম্বন্ধে এখনো কোনো আভাস পাচ্ছি না। তো আগামী 4 বছর এটা, এখন তিনি যেভাবে গায়ের জোরে কথা বলেন, সোজা বাংলা কথায় গায়ের জোরে কথা বলবেন, ধমকের সুরে কথা বলবেন, এই যে প্লেনে উঠিয়ে দিচ্ছেন সবাইকে, এই যে ইলিগাল ইমিগ্রেন্ট যারা আছে উঠিয়ে দিচ্ছেন, এটা কিন্তু আমার যেটা মনে, অন্য কোনো যদি কমলা হ্যারিস যদি প্রেসিডেন্ট হতেন, এইটা হতো না, কিন্তু এই ধরনের ব্যাপারটা হতো না। হয়তো অন্য দেশের সাথে, যে মেক্সিকো, যাদের লোক এখানে আছে, বা অন্য দেশের কথাবার্তা বলে, তিনি কোনো কথাবার্তা বলছেন। হ্যাঁ, অনেক কারণে তিনি প্রেসিডেন্ট হয়েছেন, ভোট পেয়েছেন। একটা হলো যে অর্থনীতি, হ্যাঁ, অর্থনীতি নিয়ে বাইডেন, কমলা হ্যারিস, এদের একটা সমস্যা ছিল। আমাদের মনে আছে যে যখন বিল ক্লিন্টন যখন প্রেসিডেন্সিয়াল ক্যাম্পেইন করেন জর্জ H.W. বুশ, সিনিয়র বুশের বিরুদ্ধে, তখন তিনি একটা কথা বলছেন, ইটস দি ইকোনমি স্টুপিড, বিল ক্লিন্টন বলেছেন। ওই ইকোনমিটাই তিনি এখানে কাজে লাগিয়েছেন, কিন্তু আবার সাথে এই যে ইলিগাল ইমিগ্রেন্টস, এইগুলো তিনি কাজে লাগিয়েছেন। এই যে এসেই এই যে তিনি যে একটা যে রুল অফ ল, আইনের শাসন তিনি মানছেন না। 1600 জন যারা ব্যক্তিদেরকে, তাদেরকে দোষারোপ করা হয়, তাদের বিরুদ্ধে মামলা, জেলে পাঠানো হয়েছে, সেই জানুয়ারি 6, 2021 ঘটনায়, এদেরকে তিনি ক্ষমা করে দিলেন। এতে কি বোঝা যাচ্ছে? যে আমেরিকার আগামী 4টি বছর খুব একটা কেওসে যাবে, এলোমেলো অবস্থায় যাবে। আগামী 4 বছর পর যদি বাই চান্স যদি কোনো ডেমোক্রেটিক প্রেসিডেন্ট যদি আবার আসেন, কিন্তু সমস্যা হচ্ছে যে ট্রাম্পের যে সমর্থনটা, তার যে রিপাবলিকান পার্টি, পুরো দলটাকে, এর অতীতে আমরা যে রিপাবলিকান পার্টি, তাদের যে রিপাবলিকান যারা রাজনীতিবিদ ছিল, তাদের এই পার্টিটা কোনো এক ব্যক্তির হাতে দখলে ছিল না। ট্রাম্প পুরো পার্টিটাকে দখল করে নিয়েছেন, এবং এটা দখলে চলে গেছে। আমাকে একটা বিরতিতে যেতে হবে। বিরতির পরে আমি সৈয়দ বদরুল হাসান একটা বিরতিতে যাই। বিরতির পরে এই যে তার যে আচরণ বা তার যে কর্মকাণ্ড আমরা দেখতে পাচ্ছি, বিশ্ব মোড়ল বা বিশ্বের প্রভাবশালী দেশ হিসেবে যে যুক্তরাষ্ট্র, সেইটি কি আর কতটা থাকে বা সামনেও থাকবে কিনা, সেটি নিয়ে একটু কথা বলবো। ফিরছি বিরতির পর দুরালাপে। ফিরে এলাম দুরালাপে। এই অংশে একটু ছোট ছোট করে আপনাদের তিনজনের কাছ থেকে শুনতে চাইবো, যে প্রশ্নটি বিরতির আগে করে যাচ্ছিলাম, যে বিশ্ব মোড়ল বা বিশ্বের প্রভাব খাটানো দেশ হিসেবে যুক্তরাষ্ট্র আসলে কতটা আর সেই অবস্থানে থাকবে, তার যে অবস্থানগুলো আমরা দেখছি। আমি ডক্টর ইমতিয়াজ, বৈদেশিক সহায়তা আমরা জানছি ইসরায়েল আর মিশর ছাড়া তিনি বৈদেশিক সহায়তা এবং বিভিন্ন সংস্থায় যে সহায়তা করেন সেগুলো বন্ধের একটা কর্মসূচি বা পরিকল্পনার কথা জানিয়ে দিয়েছেন। এটি আপনি কিভাবে দেখছেন? এর প্রভাব কেমন হবে? বাংলাদেশে এর প্রভাব কেমন পড়তে পারে বলে আপনি মনে করেন? আপাতত যেহেতু 3 মাসের জন্য থামিয়েছে এবং
প্রত্যেকটা রিভিউ করবে, রিভিউ করে দেখবে যে আহ, ওই ফান্ডের সাথে ডোনাল্ড ট্রাম্পের যে চিন্তাধারা বা রিপাবলিকান সরকারের যে চিন্তাধারার সাথে মিলছে কিনা। তারপর আবার আহ, হয় রিনিউ হবে আর না হলে বন্ধ হয়ে যাবে। কয়েকটা বিষয়ে একেবারে স্পষ্ট বোঝা যায় যে বন্ধ হয়ে যাবে। সেটা হলো ক্লাইমেটের ব্যাপারে, যদি বলে ক্লাইমেট চেঞ্জ, সেটার ব্যাপারে বন্ধ হয়ে যাবে। এখন এটা তো 6 মাসের আগে থেকে আমরা জানি না, আমরা মানে আমরাই যদি জানি যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসছে, আমার কি বলা হয় 6 মাস আগে যদি কোনো টক শো দেখা হয়, তখনও আমি বলেছি যে এবার রিপাবলিকান আসবে, এত বিশালভাবে জিতবে সেটা আমিও ভাবিনি, এটাও আমি বলে রাখি। তবে কমলা হ্যারিসের কোনো সম্ভাবনা ছিল না, সেটা আমি 6 মাস আগে থেকে আমি যদি বলতে পারি, তাহলে নিশ্চয়ই অনেক পলিসি মেকারসই আমার মনে হয় তার জানা ছিল। এবং যারা এনজিও যারা আছেন তারাও নিশ্চয়ই জানেন, যে যারা ক্লাইমেট চেঞ্জ নিয়ে কাজ করেন তারা নিশ্চয়ই জানেন যে ফান্ডটা বন্ধ হয়ে যাবে। আমার কথা হচ্ছে যে একটা দেশের ফান্ডের উপর আমার চিন্তা ভাবনা, আমার কাঠামো তৈরি হবে, এটার আমি একেবারেই পছন্দ করি না। আমাকে তো নিজের উপর দাঁড়াতে হবেই না, আমি তো আর হতে পারি না আমার আজীবন আমার একেবারে একটা দেশ দিবে, তাহলে তো আমি আর একটা ডিপেন্ডেন্সির মধ্যে চলে গেলাম। সেই জায়গায় আমার মনে হয় ওই যেটা বলে প্রত্যেকটা ক্রাইসিস হলো একটা অপরচুনিটি তৈরি করে, সঞ্জুর সেই বিখ্যাত কথা। তো সেই জায়গায় আমার মনে হয় দৃষ্টি দিলে আমার মনে হয় এই যে যদি বন্ধ করেও দেয়, যারা কাজ করেন তারা নিশ্চয়ই অন্য পথ খুঁজবেন, হয় নিজের মতন দাঁড়াবার চেষ্টা করবেন, না হলে আরও তো দেশ আছে, সব দেশ তো আর কি বলা হয় পয়সা কমে যায়নি। মানে যেই জিনিসটা খেয়াল রাখতে হবে যে পৃথিবী যে একটা মাল্টিপোলারের দিকে যাচ্ছে, এটা থামানোর কোনো উপায় নেই, এটা আমি বারবার বলছি। এবং যেভাবে ডোনাল্ড ট্রাম্প, হয়তো সে বলছে না, কিন্তু যদি বলে থাকে কোনো ব্যক্তি যে আজকে থেকে এই ডিক্লাইন বন্ধ হলো, তার মানে ডিক্লাইন হচ্ছিল, এটা সে স্বীকার করে নিচ্ছে। তো সেখানে আমার মনে হচ্ছে যে আমি যেভাবে দেখছি যে একটা মাল্টিপোলার ওয়ার্ল্ড আসছে, সেও ভালো করে জানে। এবং চীনের সাথে আমার মনে হয় যেভাবে চিন্তা করা হয়েছিল সেটা সম্ভব না, কারণ গত 4 বছরে চীনও ভালো করে জানে যে ডোনাল্ড জি। ট্রাম্প যদি ক্ষমতায় আসে বা তার মতন যদি কেউ ক্ষমতায় আসে, তাহলে আমার কি করতে হবে, স্যাংশনগুলো আমি কিভাবে উঠাবো। আমি মনে করি মানে চীন ওই যে মোটামুটি সে ক্রাইসিস এবং অভ্যস্ত করে। অপরচুনিটির কথা বলছিলেন স্যার, ধন্যবাদ। আমার খুব অল্প সময়, আমি সৈয়দ বদরুল হাসানকেও একটু এই বিষয়ে শুনতে চাই। 1 মিনিট এর বেশি হয়তো একটু শুনবো। যে আবার এই যে যে পরিকল্পনা করছেন বা করবেন ডোনাল্ড ট্রাম্প, এটা এখন দেখার বিষয়। এটা কয়েকদিন হলো, 1 মাসও হয়নি তিনি এসেছেন, কিন্তু ওই যেটা আমি শুরুতেই বললাম যে তাকে একটু আরো একটু নমনীয় হতে হবে আর ডিপ্লোম্যাটিক হতে হবে, কারণ তার সামনে অনেক সমস্যা আছে, আমেরিকার সামনে অনেক সমস্যা। যদিও তিনি বোঝানোর চেষ্টা করছেন যে তিনি যা চাইবেন পৃথিবীতে সব পৃথিবীর সকল সরকার এগুলি মেনে নেবেন, কিন্তু কতগুলি সমস্যা আছে। যেমন তিনি ইরান নিয়ে তার চিন্তা ভাবনা কি আছে, সিরিয়াতে একটা পরিবর্তন এসে গেছে, বাশার আসাদকে উৎখাত করা হচ্ছে, সেখানে একটা বিষয় আছে। তারপরে আফগানিস্তান সম্বন্ধে তার মতামত কি, তিনি আফগানিস্তান নীতি, বাইডেনের আফগানিস্তান নীতির অনেক সমালোচনা করেছেন, যেভাবে বাইডেন আমেরিকান সৈন্যদেরকে নিয়ে এসছে, এটা সমালোচনা করছে, এটা একটা দেখার বিষয়। আর তিনি যে বলছেন যে যে তিনি কোনো যুদ্ধ চান না, যুদ্ধ চান না, ভালো কথা। তার আমলে প্রথম 4 বছর আমরা কোনো যুদ্ধ দেখিনি, আশা করি এখন যুদ্ধ দেখবো না। কিন্তু যে ধরনের মন্তব্য করেছেন, সেই মন্তব্যের কারণে যদি যুদ্ধ না হয়, যুদ্ধের মতো একটা পরিস্থিতি হয়ে যায়, যেমন ইউক্রেনের যুদ্ধ, তিনি কিভাবে থামাবেন? তিনি বললেই তো আর পুতিন যুদ্ধ থামাবেন না, জেলেনস্কিও থামাবেন না। তো এইটা এইটা ওই ঘুরে ফিরে ওই কথায় যেতে আপনাকে ওই আপনার যে কূটনীতিতে যেতে হবে, ডিপ্লোমেসিতে যেতে হবে। তিনি ওই সেনেটর মার্কো রুবিওকে তিনি সেক্রেটারি অফ স্টেট করেছেন। ভদ্রলোক, তিনি কতটা এই কাজে নিজেকে নিয়োগ করতে পারবেন অ্যান্টনি ব্লিংকেনের 4 বছরের পর, সেটা একটা দেখার বিষয়। আর যেটা দেখার বিষয়। ফাইনালি যেটা সৈয়দ বলবো বদরুল হাসান, যে ধন্যবাদ। ধন্যবাদ। জি, আমি ডক্টর নুরনবী, আপনার কাছেও শেষ অংশে একদমই শেষ হ্যাঁ, ছোট করে শুনতে চাই। আমি যেটা বলতে চাই, আমরা এতক্ষণ ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতায় আসার জন্য দেশে এবং বিশ্বে শঙ্কার কথা বললাম। আমি একটু আশার কথা বলি, সেটা হলো বাংলাদেশ নিয়ে। প্রফেসর ইউনূসের সরকার বাংলাদেশকে একটা অকার্যকর রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে, বিশেষ করে সন্ত্রাসীদেরকে ক্ষমতায় এসে বসাচ্ছে, তাদের সমর্থনে সে দেশ শাসন করতে চাচ্ছে, গণতন্ত্র হত্যা করেছে, হিউম্যান রাইটস ভায়োলেট করছে, মানুষের কোনো শান্তি নাই। ডোনাল্ড ট্রাম্পের যে
জিরো টলারেন্স টুয়ার্ডস ভায়োলেন্স এবং মৌলবাদী, এইটার জন্য ইউনূসের সুবিধা হবে না, ইউনূসকে ক্ষমতা থেকে যেতে হবে। আরেকটা ফ্যাক্টর হলো যে এই বাংলাদেশের পরিবর্তনে ভারতের অনেক ক্ষতি হয়েছে। ভারত চাইবে না বাংলাদেশে একটি অ্যান্টি ভারত সরকার, এবং ইউনূস সেটা প্রতিনিয়তই করতেছে, বিভিন্নভাবে উস্কানি দিচ্ছে। তো ডোনাল্ড ট্রাম্প চাইবে, যেটা ভারতের সাথে তার বৃহত্তর স্বার্থে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, হতে যাচ্ছে, সেটা হলো যে সাবকন্টিনেন্টের সাউথ এশিয়াতে ভারতের ইন্টারেস্টটা ডোনাল্ড ট্রাম্প দেখবে। ইন আদার ওয়ার্ডস, যে ভারতের চোখেই বাংলাদেশের সমস্যা এবং সাবকন্টিনেন্টের রাজনীতি তারা দেখবে, চায়না ইত্যাদি। সেই সমস্ত কারণে ভারত এবং ডোনাল্ড ট্রাম্প চাইবে বাংলাদেশে একটা অসাম্প্রদায়িক, বিশেষ করে এন্টি যে জি কি বলে ডক্টর এই, নুরনবী, আমার মনে হয় আপনার বক্তব্য, আপনার অবস্থাটা একদমই স্পষ্ট। অনেক ধন্যবাদ ডক্টর নুরনবী, ধন্যবাদ সৈয়দ বদরুল হাসান ধন্যবাদ। এবং ডক্টর ইমতিয়াজ, আপনাদের তিনজনকে ধন্যবাদ। দর্শক এতক্ষণ সাথে থাকবার জন্য। আজকের মতো বিদায় দূরালাপ থেকে।